বইটির নাম বীরাঙ্গনা ১৯৭১। লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। আমি আজকে এই বইটি থেকে কিছু অংশ পড়ব। প্রথমে ভূমিকাটাই পড়ছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতিতা বা ধর্ষিতাদের নিয়ে এখন পর্যন্ত সুবিস্তৃত কোনো গবেষণা হয়নি। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে রচিত গ্রন্থের সংখ্যাই বেশি। এর একটি মনস্তাত্ত্বিক কারণ হতে পারে এই যে, বাঙালিকে সবসময় কাপুরুষ আখ্যা দেওয়া হয়েছে, অথচ সেই জাতিই কিনা যারা নিজেদের আর্য বলে পরিচিতি দেয়, তাদের শুধু পরাভূতই নয়, নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাও করেছে। এই বীরত্বগাথার কাছে অন্য সবকিছু ম্লান হয়ে গেছে। মুক্তিযুদ্ধ কিন্তু শুধু বীরত্বগাথার ইতিহাসই নয়, অনেক বেদনা, অশ্রুর গাথা। এই ইতিহাস বহুমাত্রিক। সব মাত্রায় সমান আলো ফেলতে পারলেই যুদ্ধের সামগ্রিকতা বোঝা সম্ভব হবে। এই বহুমাত্রিক ইতিহাসের অন্যতম দিক হচ্ছে গণহত্যা ও নির্যাতন। নির্যাতনের অন্যতম দিক হচ্ছে আবার নারী নির্যাতন ও ধর্ষণ। এই দিকগুলিতে আলো ফেলা হয়নি, অনেকের মনে হয়েছে বিষয়টি লজ্জার বা অবমাননাকর। এসব ধারণার ভিত্তি অনেক দিনের সংস্কার। আসলে বিষয়টি উল্টো করে দেখা বাঞ্ছনীয়। একদল সশস্ত্র ক্রিমিনালের বিরুদ্ধে সভ্য সংস্কৃতি বা নিরস্ত্র জনগোষ্ঠীর লড়াই সম্ভব নয়, এবং সশস্ত্র ক্রিমিনালরা নিরস্ত্রদের দমনের জন্য হত্যা, লুট, ধর্ষণ ও নির্যাতনকে বেছে নেয়। ওই ক্রিমিনালদের কার্যকলাপ সভ্য সমাজকে জানাবার জন্য ডকুমেন্টেশন প্রয়োজন। মানুষ সবসময় অত্যাচারকে মনে রাখে। এ কারণেই গত ৭০ বছর নাৎসিদের অত্যাচারের সুশৃঙ্খল ডকুমেন্টেশন করা হয়েছে এবং তার উপর ভিত্তি করে সাহিত্য, চলচ্চিত্র নির্মিত হয়েছে, ইতিহাস লেখা হয়েছে। কোনো প্রজন্মকে ভুলতে দেওয়া হয়নি নাজি বা ফ্যাসিস্টদের অত্যাচারের কথা, যে কারণে পাশ্চাত্যে নাজি বা ফ্যাসিবাদের আর উত্থান হয়নি। বাংলাদেশে নারী নির্যাতনের বিস্তারিত ইতিহাস অনেকটাই অজানা। এখানে বলে রাখা ভালো, নির্যাতন ও ধর্ষণে তফাৎ আছে। কিন্তু নারী ধর্ষণের ক্ষেত্রে অনেকে নির্যাতন শব্দটি ব্যবহার করেন, কারণ এই শব্দটির মধ্যে যেন সংকোচ, লজ্জা লুকিয়ে আছে। ধর্ষিত নারীদেরও যেসব সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেখানে তারা ধর্ষণের বদলে অত্যাচার শব্দটি ব্যবহার করেছেন। শহর গ্রামের সবাই। নির্যাতন থেকে অত্যাচারের অর্থ বরং খানিকটা ব্যাপক। এখানে ধর্ষিত ও অত্যাচারিত একই অর্থে ব্যবহৃত হবে। তবে বলে রাখা ভালো, অনেক সময় নির্যাতন, অত্যাচার, ধর্ষণ একই অর্থে ব্যবহৃত হয়েছে। অত্যাচারিত নারীদের বয়ান আমরা প্রথম পাই হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতার ইতিহাস দলিলপত্রে। স্বাধীনতার পরই বয়ানগুলি সংগৃহীত হয়েছিল, ফলে সেখানে বাড়তি বর্ণনা স্থান পায়নি। যা পায় স্মৃতি পুরনো হয়ে গেলে। এরপর এ নিয়ে খুব একটা আলোচনা হয়নি এবং এ বয়ানগুলিও বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। তারপর বিদেশি কয়েকজন গবেষক এ নিয়ে গবেষণার জন্য এখানে এসেছেন। কিছু বীরাঙ্গনার সাক্ষাৎকার নিতে পেরেছেন। তাদের অভিসন্দর্ভ নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং ধর্ষণের মাত্রা সম্পর্কে তাদের সম্যক কোনো ধারণা ছিল না। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের নাতনি শর্মিলা বসুর অভিসন্দর্ভটি সবচেয়ে কুখ্যাতি অর্জন করেছে, কেননা তার মতে ধর্ষণ এখানে প্রায় হয়নি। যা হোক, এগুলি আমার আলোচ্য বিষয় নয়। অত্যাচারিত নারীদের নিয়ে কিছু প্রবন্ধ, নির্যাতিতদের কিছু বয়ান প্রকাশিত হয়েছে। তবে তাদের সম্মান জানানোর প্রথম প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র। ২০০০ সালের ৪ নভেম্বর তারা নাজমা বেগম, হালিমা পারভীন, রোকেয়া খাতুন ও ফাতেমা খাতুনকে ঢাকায় নাগরিক সংবর্ধনা এবং সম্মাননা এবং আর্থিক সাহায্য প্রদান করে। এরপর অত্যাচারিত নারীদের কথা আবার উঠে আসে। এক্ষেত্রে ভাস্কর ফেরদৌসী
প্রিয়ভাষিণীর অবদান অনস্বীকার্য। তিনিই প্রথম বীরাঙ্গনা যিনি বীরাঙ্গনার মতোই রক্ষণশীলতাকে ভেঙে নিজেদের প্রাপ্য সম্মান অর্জনে সোচ্চার হন। তিনি বলেন, এ ঘটনা বলায় কোনো অবমাননা নেই। আমি আশা করব আমার এই জবানবন্দি অন্য সব নির্যাতিতা নারীদের সোচ্চার হতে অনুপ্রাণিত করবে। এরপর এক্ষেত্রে যে তাবু তা অনেকাংশে ভেঙে যায়। অনেক গবেষক মাঠ পর্যায়ে নির্যাতিতা বা ধর্ষিতাদের বয়ান সংগ্রহে অগ্রসর হন এবং অত্যাচারিতরাও স্বেচ্ছায় এক্ষেত্রে এগিয়ে আসেন। কেউ কেউ নাম গোপন রেখেছেন, কিন্তু অনেকে নিজ পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেননি এবং সমাজও এখন তা মেনে নিচ্ছে। 40 বছর তো কম সময় নয়। পুরনো সংস্কারের রেশ থেকে গেলেও তীব্রতা হ্রাস পেয়েছে। ডাক্তার এম এ হাসান 42টি জেলার 85টি থানার মাঠ পর্যায়ে 267 জন নির্যাতিত ও ধর্ষিত নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে রচনা করেছেন যুদ্ধ ও নারী। 2002 সালে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তা প্রকাশ করে। এ গ্রন্থে নির্যাতিত ও অত্যাচারিত নারীদের সম্পর্কে অনেক তথ্য আছে এবং 25 জন বীরাঙ্গনার সাক্ষাৎকার লিপিবদ্ধ হয়েছে। 2001 সালে আইন ও সালিশ কেন্দ্র প্রকাশ করে 71 ও যুদ্ধ পরবর্তী কথ্য কাহিনী। এ গ্রন্থে 5 জন বীরাঙ্গনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এছাড়াও সাক্ষাৎকার আছে অবরুদ্ধ নারী, স্বজনহারা নারী ও শহীদদের সন্তান নারীদের। রোকেয়া কবির ও মুজিব মেহেদীর মুক্তিযুদ্ধ ও নারী 2006 সালে প্রকাশ করে আইইডি। এখানে নারী নির্যাতনের উপর সংক্ষিপ্ত বিবরণ আছে মাত্র। শাহনাজ পারভীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান শীর্ষক একটি অভিসন্দর্ভ রচনা করেন, যা 2007 সালে বাংলা একাডেমি প্রকাশ করে। এ গ্রন্থেও নারী নির্যাতন শীর্ষক একটি অধ্যায় আছে, যার ভিত্তি প্রধানত স্বাধীনতার দলিলপত্র ও 1972 সালে প্রকাশিত কিছু পত্রপত্রিকা। এই অধ্যায়ে নির্যাতন, অত্যাচার, ধর্ষণ একই অর্থে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে 2010 সালে প্রকাশিত অন্বেষা কর্তৃক সুরমা জাহিদের বীরাঙ্গনাদের কথা উল্লেখযোগ্য। 1999 সালে তিনি এ কাজ শুরু করেন। 11 বছরে তিনি 50 জন বীরাঙ্গনার কাহিনী লিপিবদ্ধ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এ পর্যন্ত এই সংক্রান্ত যত বয়ান প্রকাশিত হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বিস্তারিত। তিনি শুধু বয়ানগুলি সংকলন করেছেন। সুতরাং হিসাব নিলে দেখা যাবে এ পর্যন্ত মাত্র 200 থেকে 300 জন বীরাঙ্গনার কাহিনী সংকলিত হয়েছে। কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান আমাকে মুক্তিযুদ্ধের কিছু অপ্রকাশিত দলিলপত্র দেখতে দেন। তার নিজস্ব উদ্যোগে গড়া আর্কাইভ হেরিটেজের জন্য এ দলিলপত্রগুলি সংগ্রহ করেছিলেন। সেখানে আমি অত্যাচারিত নারীদের সম্পর্কে কিছু নথিপত্র পাই। তার ভিত্তিতে বর্তমান গ্রন্থ রচিত হয়েছে। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার জন্য জাতীয় স্বাধীনতার ইতিহাস পরিষদ নামে একটি সংস্থা গঠিত হয়। তারা বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। তখন বাংলাদেশ জাতীয় নারী পুনর্বাসন বোর্ড গঠিত হয়েছে। বীরাঙ্গনারা বিভিন্ন ক্লিনিকে আছেন। বোর্ড প্রত্যেকের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়েছিল। তাদের কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, যেমন, কিভাবে ধরা পড়লেন? আপনি কতদিন পর বুঝতে পারলেন আপনি গর্ভবতী? বর্তমান মানসিক অবস্থা কি? এবং এদের অর্থাৎ ধর্ষকদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? প্রত্যেকের নাম, বয়স, পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষাগত যোগ্যতার উল্লেখ ছিল, তবে নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। বোর্ড একসময় বঙ্গবন্ধুর নির্দেশে এই সমস্ত নথিপত্র পড়িয়ে ফেলে, কারণ বৈরী সামাজিক পরিবেশ। সুলতানা কামাল লিখেছেন, সাবধানতা অবলম্বন করা হয়েছিল যাতে করে ধর্ষণের ঘটনা প্রকাশ না পায়। নির্যাতিত নারীদের সামাজিক লাঞ্ছনার হাত থেকে বাঁচানোটাই তখন মূল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। তাই তড়িঘড়ি করে নারী ধর্ষণ, নির্যাতনের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ছিল তা নষ্ট করে ফেলা হয়েছিল। কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে জড়িত ছিলেন সমাজকর্মী মালেকা খান। তিনি বলেছেন, আমি যখন দেখলাম যে এসব তথ্য এদিক ওদিক হয়ে মেয়েদের ক্ষতি করবে, তখন চৌবাচ্চায় পুড়িয়ে দিয়েছি। এসব তথ্য পুড়িয়ে দেওয়ার আগে ইতিহাস পরিষদ সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে।
সহকারী গবেষক নীলুফার চৌধুরী ও আরও কয়েকজন ওইসব প্রশ্নোত্তরগুলির কপি করে এনেছিলেন। এগুলিই হেরিটেজে সংগৃহীত হয়েছিল। আমি এ ধরনের ৭৮টি বয়ান পেয়েছি। প্রশ্নোত্তর থেকে নিজ ভাষায় লিখেছি। বয়ানগুলি খুবই ছোট, এতে কোনো অতিরঞ্জন নেই, বরং ছোট এই কথনগুলিতে ১৯৭২ সালের বীরাঙ্গনাদের আরতি প্রকাশ পেয়েছে। কথা বলার অবস্থা তাদের ছিল না। পরবর্তী দশকের বয়ানগুলি বড়, কারণ তখন আবেগ অনেক থিতি এসেছে, স্মৃতিতে খানিকটা প্রলেপও পড়ে। ছোট বয়ানগুলি বরং আমার কাছে তীক্ষ্ণ মনে হয়েছে। আমি বীরাঙ্গনাদের নাম শুধু বদল করেছি, বাকি সব ঠিকই আছে। বর্তমান গ্রন্থ ২ পর্বে বিভক্ত। প্রথম পর্বে নারী নির্যাতন, প্রতিক্রিয়া ও পুনর্বাসনের একটি বিবরণ দিয়েছি। বিবরণ সংক্ষিপ্ত হওয়ার কারণ তথ্যের অভাব। দ্বিতীয় পর্বে ৭৮ জন বীরাঙ্গনার অপ্রকাশিত বয়ান সংকলন করেছি। এর সঙ্গে যোগ করেছি স্বাধীনতার দলিলপত্রের বয়ানগুলি, কারণ সেগুলি ১৯৭২ সালের এবং এখন প্রায় বিস্মৃত। এছাড়া নির্মল কমিটি যে ৪ জনকে সংবর্ধনা দিয়েছিল তাদের বয়ানও সংকলন করা হয়েছে। আমি বীরাঙ্গনাদের নিয়ে তাত্ত্বিক কোনো আলোচনা করতে বসিনি। ১৯৭১ সালে খান সেনারা এদেশের নারীদের উপর কি অত্যাচার করেছিল তার একটি ক্ষুদ্র বিবরণ শুধু তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম অনুধাবন করে স্বাধীনতার পেছনে কত বেদনা, অশ্রু ও ত্যাগ লুকিয়ে আছে। কেন আমরা এখনো ঘাতক ও তার সহযোগীদের বা যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমার ছেলেবেলার বন্ধুর ছোট বোন, এখন তো আর তার সেই পরিচয় দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ফরিদা খান নির্যাতিতাদের নিয়ে আলোচনার সময় বলেছিল, মান ভাই, আপনার কি সেই সময়ের কথা মনে আছে? আমরা ৪ নম্বর রোডের গোলচক্করের পাশে থাকতাম। মোড়ে একটি দোতলা বাড়ি ছিল। স্বাধীনতার পর আমি তখন ছোট হলেও মনে আছে, সারাদিন সারারাত ওই বাড়িটা থেকে চিৎকার শুনতাম। তখন তো কিছু বুঝিনি, কিন্তু চিৎকার আর কান্নার শব্দ মনে আছে। আমার মনে পড়ে ৩ নম্বর রোডের মোড়ে দোতলা বড় বাড়িটার কথা। এর নাম সফেদ বাহার। মূল ফটক সবসময় বন্ধ থাকত। হ্যাঁ, ১৯৭২ সালে ওই বাড়ির সামনে দিয়ে তো কখনো কখনো হেঁটে গেছি। কান্নার বা চিৎকারের শব্দ শুনিনি বা কানে যায়নি। আজ ৭১-এর নির্যাতিতাদের কথা লিখতে গিয়ে বারবার সেই কথাটা মনে পড়ছে। আমরা নির্যাতিতাদের ওই কান্না বা আর্তচিৎকার কেন শুনিনি? আমরা তো তখন যুবক, কেন তাদের কথা আমাদের তেমনভাবে মনে হয়নি? বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু তাদের বলেছিলেন বীরাঙ্গনা, এতেই আমরা সন্তুষ্ট ছিলাম। এই উপাধি তাদের কান্না থামাতে পারেনি। অথচ মুক্তিযুদ্ধে গণহত্যায় নিহতদের মতো তারাও বলি, তারা সামাজিকভাবে শহীদ। তাদের রক্ষার দায়িত্ব ছিল আমাদের, আমরা তা পারিনি। সেই ব্যর্থতা যাতে মনে না পড়ে সেজন্যই কি তাদের কথা আমরা ভুলতে চেয়েছি? এতগুলি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, কেউ তেমনভাবে তাদের কথা ভাবেনি, তাদের সহায়তা দেবার কথা ভাবেনি। এটা খুব আশ্চর্যের বিষয়। মুক্তিযুদ্ধের পর এই বীরাঙ্গনাদের পুনর্বাসিত করা ও সহায়তা করা ছিল আমাদের প্রথম কর্তব্য। আমরা তাতে ব্যর্থ হয়েছি। তাদের কান্না আমাদের কানে পৌঁছেনি, তাদের আর্তচিৎকার আমাদের হৃদয় স্পর্শ করেনি। একটি যুদ্ধ আমাদের এমন নিষ্ঠুর করে দিয়েছিল। আজ সেই নির্যাতিতাদের কাহিনীগুলো যখন পড়ছি, তখন মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের আর্তচিৎকার, কান্না আমাকে বধির করে দিচ্ছে। আমি আজ অনুতপ্ত।